গল্প রিয়েক্ট বয় দিশু। লেখায় অবনী রায়। মা, তোমার ফেসবুক আইডির নাম কি? ভদ্রলোকের এহেন প্রশ্নে বেশ অবাক হলাম। এর আগে যারা দেখতে এসেছিল তাদের সবাই জিজ্ঞেস করেছে, মা তোমার নাম কি? আর আজকের ভদ্রলোক জিজ্ঞেস করছে ফেসবুক আইডির নাম কি। আমাকে চুপচাপ থাকতে দেখে উনি আবারও বলল, কি হলো মা, সংকোচ কিসের এত? আজকালকার ছেলে মেয়েরা তো সবাই ফেসবুক চালায়, আর নতুন কি? বলো তোমার আইডির নামটা। ভদ্রলোকের দিকে 2 সেকেন্ড তাকিয়ে জবাব দিলাম, জি অবনী রায়। বেশ সুন্দর নাম তো। তা মা, ছবি কার দেওয়া আছে? জি আমার। উনি পকেট থেকে ফোন বের করে কিছুক্ষণ টিপাটিপি করে তারপর বললেন, বাহ, তোমার পোস্টগুলা তো বেশ রোমান্টিক। আমার পছন্দ হয়েছে। তোমাকে ছেলের বউ করতে আমার আপত্তি নেই। তুমি এখন ঘরে যাও মা। এই কেমন মানুষকে জানে। আমি দফায় দফায় অবাক হচ্ছি। সবার সামন থেকে উঠে আসার সময় উনি আবার পিছু ডাকলেন, শোন প্রিন্সেস অবনী, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করিও। কোন রকম মাথা নাড়িয়ে ওখান থেকে চলে আসলাম। ঘরে বসে ভাবছি এও কি সম্ভব? হবু শ্বশুর মশাই ফেসবুক আইডিও চালায়। বেশ মজার মানুষ তো। 7-5 ভেবে ফেসবুকে লগ ইন করলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করে আরেকটা ঝটকায় পড়লাম। ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে রিয়াক্ট বয় দিশু আইডি থেকে। এইটা কেমন আইডি নাম? যতদূর শুনেছি ভদ্রলোকের নাম দীনেশ। এখানে দেখি দিশু। বাপ মাতের দেওয়া নামের 12টা বাজিয়েছেন ভদ্রলোক। আইডি ঘুরে আরেক দফায় অবাক হয়ে গেলাম, কি সব লিখে রেখেছে বায়োতে। 1, শোনো মেয়ে, ভাব দেখাবে না, তোমার ভাব দেখার সময় আমার নাই। 2, ইজির বাপের বিজি পোলা। 3, পাশে থাকলে পাশে পাবি। 4, সলিড রিয়েক্টর। 5, ওগো মেয়ে, তোমার রূপে পাগল আমি, সে কি বুঝো। 6, শোনো মেয়ে, তোমার আজাইরা ভাব দেখার সময় নাই, তুমি যে স্কুলে ভাব শিখছো আমি ওই স্কুলের হেডমাস্টার। ব্লা ব্লা ব্লা। মাথায় হাত পড়ে গেল আমার, এসব কি? মাকে দেখাতেই মা বলল, এসব নিয়ে ভাবিস না তো অবনী। হতে পারে কেউ বদমাইশি করে এসব লিখে দিয়েছে। ভদ্রলোক হয়তো কারো থেকে খুলে নিয়েছে আইডিটা, আর তাছাড়া শোভনের বাপের আইডিতে কি আসে যায়। শোভন বেশ ভদ্র ছেলে, ভালো চাকরি করে, স্যালারিও বেশ ভালোই। তুই যাই বলিস না কেন, এই বিয়ে আমি ভাঙতে পারবো না, তোর শোভনকেই বিয়ে করতে হবে। বেশ কিছুক্ষণ ভাবলাম বসে। আসলেই তো শোভনকে বিয়ে না করার কোন কারণ হয় না ওর এই বাপের আইডির জন্য। 7-5 না ভেবে বিয়ের পিড়িতে বসলাম। বিয়ের 1 মাস পর নিলয়দার ফোন। অবনী, এটা কি হচ্ছে? তুই আমার মামাতো বোন বলেই আজ তোর শ্বশুরকে কিছু বললাম না, কিন্তু ওনাকে বলে দিস এভাবে যদি আমার মান সম্মান নিয়ে টানাটানি করে তাহলে ওনাকে ছেড়ে কথা বলবো না আমি ভুলে যাব উনি আমার আত্মীয়। ছি ছি ছি, এই বুড়ো বয়সে বিমৃতি। নিলয়দাকে অনেক কাঠখড় পুড়িয়ে শান্ত করলাম, আর তারপর জানতে পারলাম ওর রাগের কারণ। আজ সকালে পিসিমনি ফেসবুকে নতুন ছবি আপলোড করেছে, আর তাতেই আমার রিয়েক্ট বয় দিশু শ্বশুর মশাই কমেন্ট করেছে, তুমিও একা আমিও একা, লাগে কি যে ভালো ও প্রিয়। ব্যাস মুহূর্তেই কমেন্টে গোটা 50 রিয়াক্টার সাথে পরিচিত মানুষের কমেন্ট। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম ব্যাপারটা নিয়ে। একদিকে উনি গুরুজন, আবার আরেকদিকে শ্বশুরমশাই। না পাচ্ছি কিছু বলতে, আর না পাচ্ছি ওনার এসব কাজকর্ম সহ্য করতে। শোভন বাড়ি আসতেই ওকে রেগে বললাম, বাবাকে ঠিক করবে নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব। শোভন বেশ অবাক হয়ে গেল আমার কথায়। জিজ্ঞেস করল, অবনী কি করেছে বাবা? কি করে নাই বলো। বেশ ঝাঁঝালো কণ্ঠে বললাম। শোভন সব শুনে বলল, দেখো, আমার বাবা সারা জীবন আমার জন্য কষ্ট করে গেছে। যখন 6 মাস বয়স আমার ঠিক তখন মা মারা যায়।
উনি সেই 6 মাস বয়স থেকে আমাকে কষ্ট করে বড় করেছেন। একটা মা যেমন সন্তানকে বড় করার পাশাপাশি কাজ করে যায়, ঠিক তেমন ভাবেই আমার বাবা আমাকে সামলিয়ে অফিস করেছে, আবার আমাকে কোলে নিয়ে রান্না পর্যন্ত করে গেছে। নিজে কষ্ট করার পরেও আমাকে কখনো কোন কিছুর অভাব বুঝতে দেয়নি, আর এতদিন পর সেই বাবাই আমার থেকে অনুমতি নিয়েছে একটু নিজের মতো চলার। আমি তাকে বাধা দিতে পারি না, আর দিব না। আমার বাবাকে না দোষ দিয়ে নিজের পিসিমণির দিকে একটু তাকাও, নিশ্চয়ই উনি প্রশ্রয় দিয়েছেন। তুমি এসব কি বলছো? দেখো অবনী, আমার বাবা কোন খারাপ কথা বলে নাই তোমার পিসিমণিকে। একটা ছেলে একটা মেয়েকে টোন কাটবে, এটাই স্বাভাবিক। আর তুমিও একা আমিও একা, লাগে কি যে ভালো। ও প্রিয়, এটা কোন অশ্লীল কমেন্ট নয়। শোভনের কথা শুনে আর কথা বাড়ালাম না, তবে শেষবারের মতো জিজ্ঞেস করলাম, তুমি বাবাকে কিছু বলবে না? শোভন ঠান্ডা স্বরে জবাব দিল, প্রশ্নই আসে না। সেদিনের মতো চুপচাপ রইলাম। বাপে যা তা করছে আর বেটায় প্রশ্রয় দিচ্ছে, সেখানে আর কি বা বলার থাকে আমার। এর বেশ কিছুদিন পর আমার বান্ধবী ফোন দিয়ে বলল, কি রে অবনী, এটা আমি কি দেখছি? তুই কি দেখছিস আমি কি করে জানবো? আশ্চর্য। আরে শোন শোন, তোর শ্বশুর কোথায় রে? কোথায় আবার? বাজারে হয়তো। কিন্তু তুই আমার শ্বশুরকে খুঁজছিস কেন? রিক্তা হাসতে হাসতে বলল, তোকে একটা পিকচার পাঠিয়ে দিচ্ছি, ইনবক্স চেক কর। কল কেটে মেসেঞ্জারে ঢুকলাম, দেখি শ্বশুরের ছবি পাঠিয়েছে। কি সব অদ্ভুত ড্রেস পরে আছেন তিনি। পরনে ছেঁড়া জিন্স, হাতা কাটা গেঞ্জি, গলায় একটা লম্বা লকেট, আবার মাথায় একটা লাল চশমা তুলে রাখা। এইটা আমার শ্বশুর নাকি তার মতো দেখতে অন্য কেউ? কয়েক মিনিট তাকিয়ে মনে হলো না, আর যাই হোক না কেন এটা আমার শ্বশুর হতে পারে না। ভদ্রলোক আর যাই হোক, এমন ড্রেসআপে ঘুরে বেড়াবে এটা হতেই পারে না। বান্ধবীর সাথে এই নিয়ে একরকম তর্ক হয়ে গেল। ও বলে, এইটাই তোর শ্বশুর, আর আমি বলি না। শেষমেশ 1000 টাকা বাজি ধরা হয়ে গেল। বাসায় বসে অপেক্ষা করছি কখন শ্বশুর মশাই আসে। কিছুক্ষণের মধ্যে অপেক্ষার অবসান ঘটিয়ে তার আগমন। হেই বৌমা, দেখো তো আমায় কেমন দেখাচ্ছে। অবাকে মুখটা হা হয়ে গেল, শ্বশুর কিনা আমাকেই বলছে হেই বৌমা। শ্বশুরের পা থেকে মাথা অব্দি 5-6 বার তাকালাম। বাবা এসব কি? মুচকি হেসে জবাব দিলেন, ফ্যাশন বৌমা। আগে বলো তো কেমন লাগছে আমায়। এমন অবস্থা, একে তো আমি বাজিতে হেরে গেছি, 1000 টাকা গচ্ছা গেল, আবার তার উপর শ্বশুরের এমন কথা। মুখের উপর কিছু বলতেও পারছি না। জি বাবা, ভালো লাগছে। দেখেছো চুলটা কালার করেছি, আর এই জুতাটা এটাও আজ কিনেছি। উনি পা উঁচু করে জুতা দেখালেন। আমি কোন রকম প্রসঙ্গ এড়িয়ে যেতে বললাম, ঠিক আছে বাবা, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আরে বৌমা শোনো শোনো, কোথায় যাচ্ছ? আগে একটা ছবি তুলে দাও আমার। এখন কিছু বলে লাভও নাই, এক প্রকার নাছোড়বান্দা তিনি। বাধ্য হয়েই ছবি তুলে দিলাম, সে কি পড়ল না। দুহাত দিয়ে লাভ এঙ্গেলে দাঁড়িয়ে। রাতের সব কাজ সেরে ফেসবুকে ঢুকলাম, শোভন এখনো আসেনি, ওয়ে লিখে ঘুমাবো। নিউজ ফিড রোল করতে করতে শ্বশুরের পোস্ট সামনে এসে হাজির। উনি লাভ এঙ্গেলের ছবি ছেড়ে ক্যাপশন দিয়েছে, বালিকা এই বুকটায় শুধু তোমারই ঠিকানা। পোস্টে শতাধিক লাভ রিয়্যাক্ট। কমেন্ট বক্স ঢুকে দেখে এর মধ্যে শোভনও কমেন্ট করে ফেলেছে, ওয়াও বাবা, দারুণ লাগছে তোমায়। পায়ের রক্ত মাথায় উঠে গেল, বাপ বেড়াচ্ছে ঢং করে আর ছেলে তাতে সায় দিয়ে যাচ্ছে। শোভন রে, তুই শুধু বাড়ি আয়, একবার আজ তোরে খাইছি। শ্বশুরের উৎপাত দিন দিন বেড়ে যাচ্ছে, আরো কিছু করার আগে ওনাকে আটকাতে হবে। শোভন আসা অবধি অপেক্ষা করার মতো আমার এত ধৈর্য নাই। ও আসার আগেই গেলাম শ্বশুরের ঘরে। মোটামুটি রাত হয়েছে, তবুও উনি এখনো ঘরের দরজা লাগায়নি। দরজা ঠেলে ভেতরে আসতেই আরেক দফায় অবাক আমি। সাউন্ড বক্সে মিকা সিং এর আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব জিরো গান ছেড়ে এই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছেন উনি।
এক প্রকার রেগেই বক্সটা বন্ধ করে দিলাম। বক্সটা বন্ধ করে দিতেই উনি বলল, এ কি বৌমা, গানটা বন্ধ করলে কেন? বাবা, এসব কি করছেন আপনি? এখনো ছোট আছেন? উনি এক প্রকার চিল মুডে বলল, আরে ধুর পাগলি মেয়ে, কি যে বলো না তুমি, নাচার কি বয়স আছে মেয়ে? আর তাছাড়া আমায় ফিট থাকতে হবে না? ওসব ব্যায়াম ট্যায়াম আমার দ্বারা হবে না। ফিটনেস ধরে রাখার এই সহজ উপায়, নাচো এবং নাচো। এতে মনও ভালো থাকবে আর শরীরও। বলতে এসেছিলাম এক কথা, আর এখানে এসে তা হয়ে গেল আরেক কথা। কোন কথা না বাড়িয়ে বললাম, ঠিক আছে বাবা, আপনি নাচুন, আমি বরং আসি। আরে বৌমা, কোথায় যাও, এদিকে আসো। দাঁড়িয়ে পড়লাম ওনার কথায়। শোন, ঘরে তো তেমন কাজ নাই, আমাদের তিনজনের রান্না বান্না আর কাপড় কাচা ছাড়া। নিজের দিকে তাকিয়ে দেখো কেমন তুমি মুটিয়ে যাচ্ছ দিন দিন। আসো আমার সাথে নাচো, ফিট থাকবে। হ্যাঁ বলে কি শ্বশুর, আমি নাচবো? তাও আবার শ্বশুর মশাইয়ের সাথে? লজ্জা শরম তো কবেই খাইছে ভেজে এই শ্বশুর ঘরের বাইরে। এখন দেখি ঘরেও বিমূতি ধরেছে ওনার। রেগে মেগে ঘরে আসতে গেলাম, শ্বশুর চেঁচিয়ে বলল, বৌমা তোমার পিসিটা কিন্তু দারুণ। না, আর কিছু বলার নেই আমার। শোভন রে, তুই ঘরে আয় একবার। আয়নাটা চোখে পড়তেই সামনে দাঁড়ালাম। নিজের দিকে একবার তাকালাম, আসলেই মুটিয়ে যাচ্ছে কিনা দেখার জন্য। এর মধ্যে শোভন আসলো। কি ব্যাপার অবনী, এত আয়নায় কি দেখছো? ঘাড়ের কাছে মুখটা এনে ফিসফিসিয়ে বলল। শোভনকে দেখে রাগটা মুহূর্তেই বেড়ে গেল। কি ব্যাপার চাস আমার? তোর আর তোর বাপের ব্যাপারেই তো দেখে যাচ্ছি। অবনী, তুমি তুই তুকারি করছো? ছি, হ্যাঁ তো অদ পতন হয়েছে তোমার। কেন রে, খুব লাগে তোর তুই বলাতে? কি যেন কমেন্ট করছিস? ওয়াও বাবা, দারুণ লাগছে তোমায়। বেশ ভেঙচিয়ে বললাম কথাটা। হ্যাঁ তো? এই হ্যাঁ তো কি হ্যাঁ? শোন, আমার বাবা পৃথিবীর সবচেয়ে সুন্দর বাবা। তাকে আমি শুধু দারুণ লাগছে কেন, হেব্বি লাগছে, কিউট লাগছে, আরো অনেক কিছু বলতে পারি, তাতে তোমার কি? শোভন, বেশি হয়ে যাচ্ছে বাড়াবাড়িটা। বাড়াবাড়িটা তুমি করছো অবনী। সব নর্মাল ভাবে নিতে শিখো। আর কথা বাড়ালাম না। এদের বাপ ছেলেকে 1000 বার বলেও কোন লাভ নাই। দুজনেই একই গোয়ালের গরু। আর শ্বশুর মশাই, তাকেই বা নতুন করে কি বলবো, এমন ভাব নিচ্ছে যেন সে আমার শ্বশুর না, আমার সন্তান। সন্তান যেমন মায়েরে জ্বালায়, তিনিও তেমন আমারে জ্বালায়। ছেলে দোষ করলে যেমন মায়ের কাছে নালিশ আসে, তেমন শ্বশুর বাইরে টোন টিটকারি মারলে আমার কাছে নালিশ আসে। যতদূর সম্ভব বাড়ি থেকে বের হওয়াই ছেড়ে দিলাম। আজকাল কেউ দরজায় টোকা মারলেও খুলতে ভয় লাগে। খোলার আগে ফুটোয় চোখ লাগিয়ে দেখি কেউ নালিশ করতে আসলো কিনা। এই তো গেল পরশু পাশের বাসা থেকে নালিশ আসলো। ওই বাড়ির ডিভোর্সি আন্টি নাকি বাজার করতে যাচ্ছিল ব্যাগ হাতে নিয়ে, আর তাতেই আমার রিয়াক্ট বয় শ্বশুরের আগমন। বাইকে করে উনি পেছনে যাচ্ছে আর গান গাচ্ছে। ছেমরি চলেছে একা পথে। সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না ছেমরি গো, ছ্যামরা আছে তোমার সাথে। ব্যাস হয়েই গেল। শ্বশুরকে ওখানে কিছু ভালো মন্দ শুনিয়ে ক্ষান্ত হলেন না তিনি। বাড়ি বয়ে আসলেন নালিশ দিতে। বাড়িতে কি একটা আজানকার পুষে রেখেছেন? ভদ্রলোক ভাবছিলাম, আর শেষে কিনা লুচ্চা। শোভন বাড়িতেই ছিল, আমি কোন উত্তর না দিয়ে ওকে ডাকলাম। শোভন ভদ্রমহিলার চিৎকার চেঁচামেচি শুনে বসার ঘরে বের হয়ে আসলো। এই আন্টি, সমস্যা কি আপনার? শোভনের কথা বেশ ঝাঁঝিয়ে উঠল আন্টি। সমস্যা আমার না, তোমার বাবার। বুড়ো বয়সে ভীমরতিদের ধরেছে রাস্তায় টোন টিটকারি মারে, কি দিনকাল আসলো? সে আমার বাপের রাস্তায় টোন মারুক না হয় টিটকারি মারুক, তাতে আপনার কি? হ্যাঁ, আমার কি মানে? যেমন বাপ তার তেমন বেয়াদব ছেলে। সে আমাকেই টোন মারছে তো আমি বলবো না?
আপনাকে কি বলেছে? আমার বাবা কি খারাপ কিছু বলেছে আপনাকে? কি বলেছে আগে ভালো করে বলুন, তারপর দেখছি বাবাকে শাসন করব কিনা। শোভনের কথা শুনে আন্টি বলল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর তোমার বাবা পেছনে থেকে বলছে। এত লজ্জা না পেয়ে বলুন কি বলেছে বাবা? আন্টি একটু ইতস্তত করে বলল, ছ্যামরি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না ছ্যামরি গো, ছ্যামরা আছে তোমার সাথে। শোভন বেশ বিজ্ঞর মতো একটু চুপচাপ থেকে বলল, গানটা কি আপনাকে উদ্দেশ্য করে বলেছে? আশ্চর্য, আমাকে উদ্দেশ্য করে না বললে কি আমি এখানে আসি? আহা আন্টি, রাগ করবেন না, ভালো করে ভেবে বলুন তো ওখানে আপনি ছাড়াও আরও কেউ ছিল কিনা? দেখিনি আমি। বা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার বাবাকেই দেখলেন, অন্য কাউকে না দেখে এতে কি ধরে নিব আমি? মানে কি, কি বোঝাতে চাচ্ছ তুমি? দেখুন আন্টি, রাস্তাটা সরকারি, সেখানে যে কেউ যেতে পারে আর বাক স্বাধীনতা সবার রয়েছে। আপনাকে কোন অশালীন কথা বলেনি আর আপনার নাম নিয়ে কোন গান বলে নাই আমার বাবা, তাহলে আপনি কিসের ভিত্তিতে অভিযোগ করছেন? শোভন, তুমি কিন্তু বেশ রেগে গেলেন ভদ্রমহিলা। কথা শেষ হওয়ার আগেই ওনাকে থামিয়ে শোভন বলল, দেখুন আন্টি, আপনি বেশি বাড়াবাড়ি করলে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। আন্টি আর কিছু বলল না সেদিন, কিন্তু রাগে গজগজ করতে করতে বলে গেল, তোমাকে আর তোমার বাবাকে দেখে নিব আমি। এদের বাবা ছেলের কাণ্ডে সেদিন আমি নিরীহ দর্শক। না পারি সহ্য করতে, আবার না পারি হাসিয়ে সামলে রাখতে। প্রায় 4 মাস হয়ে গেল বিয়ের, বাইরে তেমন একটা যাই না। সকালে মা ফোন করে বলল, অবনী বাড়িতে আর তোর ছোট মাসি আসছে। বাড়ি থেকে শোভন আর শ্বশুর বাবার অনুমতি নিয়ে বাবার বাড়িতে আসলাম। সারাদিন হই হুল্লোড়ে কেটে গেল প্রায় সময়টা। বিকেলে ঘুরতে গিয়ে মাসির সাথে একটা সেলফি তুলে ওটাকে ফেসবুকে আপলোড দিলাম। প্রায় ঘন্টা 2 ফেসবুকে আসিনি, ফ্রি হয়ে লগ ইন করলাম কে কি কমেন্ট করেছে দেখতে। অনেক কমেন্টের ভিড়ে আমার শ্বশুর রিয়েক্ট বয় দিশুর কমেন্ট চোখে পড়ল সবার আগে। তিনি লিখেছেন, অনেক সুন্দর লাগছে আমার প্রিন্সেস বৌমা, তোমার মাসিকে তো ঝাক্কাস লাগছে, উফ, নজর ফেরাতে পারছি না। যার লুক ওনার। শোন বৌমা, তোমায় লাইক কমেন্ট আমি সব সময় করি, তুমি তো তাও করো না। পাশে থাকলে পাশে পাবে, বুঝলে? কমেন্ট পড়ে মাথা হ্যাঙিয়ে কার পাল্লায় পড়লাম আমি। কিছু বলার আগে কমেন্টটা দিলাম ডিলিট করে ফোন অফ করে বসে আছি। বাথরুমে গিয়ে এক দফা মাথায় জল দিয়ে আসলাম মাথা ঠান্ডা করতে। কিছুক্ষণ পর শোভন কল দিয়ে বলল, অবনী ফেসবুকে আসো, আড্ডা দেই। ঢুকলাম বরের সাথে কথা বলতে। মেসেজ করছি আর নিউজ ফিড স্ক্রল করছি, এর মধ্যে দেখি মাসিমণির ছবি পোস্ট করা। এই ছবি তো আমি ছাড়া কারো কাছে থাকার কথা না। আইডি চেক করতেই দেখি শ্বশুর মশাইয়ের কাজ। ক্যাপশনে লিখেছে, মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতনা। মানেটা কি? সব কিছুর একটা সীমারেখা আছে আর ইনি যা খুশি তাই করে যাচ্ছে। সহ্যর ঊর্ধ্বে সব। স্ক্রিনশট করে শোভনকে পাঠালাম, আজকে ওর একদিন কি ওর বাপের একদিন। ঝ্যামনামি বের করে দিব। শোভনকে যখন ব্যাপারটা বললাম তখন ও প্রায় রেগেই আমাকে বলল, তোমার সমস্যা কি অবনী? তুমি সব ছেড়ে আমার বাবার পেছনে কেন পড়েছ? আমি অবাক হয়ে যাই এদের বাপ ছেলের ব্যবহারে। একজন যা তা করে বেড়াচ্ছে আর অপরজন প্রশ্রয় দিয়ে যাচ্ছে। রাগ বেড়ে যাচ্ছে এদিকে, তারপরও কিছুটা শান্তভাবেই শোভনকে বললাম, দেখো, বাবার খারাপ আমি চাই না, কিন্তু ওনার কার্যকলাপ মোটেও ভালো নয়। মানুষ কি এগুলো দেখে খুব ভালো বলে তোমার মনে হয়? মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি বসে বসে এনজয় করছো। দেখো অবনী, প্রথমত আমি মানুষের খাই না, পড়িও না। তাদের কোন কিছুই নেই না, তাহলে যাদের খাই না পড়ি না তাদের ধার কেন ধারবো? আজকে আমি আর তুমি দুবেলা না খেয়ে থাকলে ওরা খেতে দিবে না।
ইভেন তুমিও আমার পকেট খালি থাকলে বড়জোর 1 মাস থেকে 1 বছর থাকবা, কিন্তু তারপর ঠিকই ছেড়ে চলে যাবা হাজারটা বাহানা নিয়ে। এত কিছুর মধ্যে যদি অন্যেরা আমার কোন কাজেই না আসে, তাহলে ওদের কথা কেন শুনবো আমি? আমার হাজার অপরাধ, হাজার বাহানা আর হাজার চাওয়া যে মানুষটা পূরণ করতে পারে, তার জন্য আমি কিছু কথা এমনিতেই শুনতে পারি। আর তাছাড়াও তাদের কথায় কিছু যায় আসে না আমার। যদি পারো তো বাইরের লোকদের জন্য বোবা কালা হয়ে থাকো, আর না পারলে তুমি আসতে পারো। শোভন যা বলেছে তা মন্দ নয়, অন্যের কথায় যে চলে সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না। ওকে বলার মতো আর কিছু নাই আমার। আবার রাগও হলাম অনেক, কেমন যেন মানুষটা সোজাসুজি বলে দিল বোবা কালা না হয়ে থাকতে পারলে তুমি আসতে পারো। অবশ্য মন্দও না, বাবার থেকে তো আর বউ বেশি হয় না। কিন্তু মাসিমণির ছবি লাগিয়েছে শ্বশুর, আমার এটাই বা মানি কি করে? 7-5 ভেবে ভাবলাম শ্বশুর বাবাকে বলি ছবিটা ডিলিট দিতে। ফোনটা হাতে নিতে না নিতেই মাসিমনি সামনে এসে খাড়া। অবনীরে এবার ল ঠেলা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এসব কি অবনী? আমার বুঝতে বাকি রইল না, মাসি কি বলবে। যে রাগী উনি আর যে আমার পিন্ডি চটকাবে না তার কোন গ্যারান্টি নাই। না জানার ভাব করে বললাম, কি হয়েছে মাসি? মাসি তার মোবাইলটা সামনে ধরলেন। তোর শ্বশুর এটা কি করছে? সংসারটা কি আমার ভাঙতে চায় উনি? এ ফোন কর ওনাকে এক্ষুনি, পিন্ডি চটকাবো আমি ওনার। অবস্থা বেগতিক, এখন যদি শ্বশুর মশাইকে কল দিয়ে মাসির হাতে ফোন দেই তাহলে তুলকালাম ঘটে যাবে। আবার যদি না দেই তো আমার 12টা বেজে যাবে। কোনোরকম নিজেকে বাঁচার তাগিদে বললাম, মাসি আমার ফোনের ব্যালেন্স শেষ, তুমি বরং নাম্বার নিয়ে তোমার ফোন দিয়ে কল দাও। দে নাম্বার দে, আর বুড়োর একদিন কি আমার একদিন। প্রায় 5 মিনিট হয়ে গেছে মাসি ফোনে চিল্লাচিল্লি করছে আর আমি বসে বসে শুনছি। অবস্থা বেগতিক প্রায়। মাসি এক পর্যায়ে আপনি থেকে তুই তুকারিতে নেমে গেছে। এবার মাসি দেখি ডিরেক্ট বলতেছে, ওলেলেলে লেয়া আলেলেলে। অনেককেই দেখেছি আমি যারা ঝগড়া করার সময় কোন নির্দিষ্ট গালি যখন খুঁজে না পায় তখন মুখ থেকে এমন আজব শব্দ সুর করে বের করে। প্রায় 7-8 মিনিট পর মাসি ফোন কেটে বাইরে বের হয়ে গেল। বুঝতে পারলাম না কি হলো, তবে মাসি যে আমার রিয়াক্ট বয় দিশু শ্বশুরের কাছে কথায় হেরে গেছে এইটা বুঝতে বাকি রইল না আমার। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, সবে 9টা বাজে। কিন্তু এর মধ্যে আমার রিয়াক্ট বয় দিশু শ্বশুর বাড়িতে এসে হাজির। পরনে লাল টি শার্ট, সাথে 3/4 প্যান্ট। বেয়াই বাড়িতে এসেছে, একটু যদি ভদ্র ড্রেসে আসতো, হায় ভগবান। লুঙ্গি পরলেও মেনে নিতাম, কিন্তু দিনকে দিন ওনার বয়স যৌবনের মৌ বনে ঘোরাঘুরি করছে। গলায় আবার লম্বা চেইন, হাতে ব্যাজ। আমাকে নজরে পড়তেই বলল, আরে বৌমা কেমন আছো? ভালো আছি বাবা। কিন্তু আপনি সকাল সকাল? সবে তো কাল এলাম আর আজই নিতে এলেন? ওই দেখো পাগলি মেয়ের কেমন কথা। আমি তো তোমার জন্য আসিনি। এই জন্য আসেননি? তাহলে বাবা, বাড়িতে কোন সমস্যা হয়নি তো? আরে চিল বৌমা, এত চিন্তা করো কেন? আমাকে দেখো কত চিল মুড়ে আছি আমি। কিছু হলে তো ভোদরের মতো কাঁদতাম। লে শ্বশুর বাবাজি এবার ছিলছিল শুরু করেছে। এই হলো শুরু, কারো ছিল আর কারো কাওয়া। শ্বশুরের পৌষ মাস আর আমার সর্বনাশ। আমার ভাবনায় জল ঢেলে উনি বললেন, বৌমা তোমার মাসি কোথায়? ডাকো তাকে। এর মধ্যে মা এলেন। অবাক নয়নে তার বেয়াই মশাইয়ের পা থেকে মাথা অব্দি পরক করে নিলেন হা করে। মায়ের এমন কাণ্ডে শ্বশুর মশাই হেসে হেসে বলল, কি গো বেয়ানি, কি দেখছেন এমন করে? আচ্ছা বলুন তো, আমায় হ্যান্ডেল লাগছে না? মা কিছু না বুঝে বলল, হান্ডা। সে কি বেয়াই, হান্ডা দিয়ে কি করবেন? আমার বাড়িতে বড় হাড়ি আছে তো। ওই দেখো কাণ্ড। আরে জানেন জান বেয়ানি, হান্ডা না, হান্ডা না। হ্যান্ডু মানে হ্যান্ডসাম।
এই দুলটা দেখুন। উনি কানের কাছে হাত দেখে মাকে দেখিয়ে বলল, নতুন লাগিয়েছি। আর হেয়ার স্টাইলটা নিউ, একদম সালমান খানের মতো। মা সব ব্যাপারে একটু কমই বুঝে। কি বললেন, সোলেমান খান? তিনি কে বেয়াই? বাবা বেশ বিরক্ত হয়ে বলল, ও আপনার সাথে জমবে না, আপনার বোনকে ডাকুন। এই সেরেছে রে। এতক্ষণে বুঝতে বাকি রইল না রিয়েপ বয় দিশুর আগমনের কারণ। মাসি মনিকার কথায় কথায় বলেছিল, আপনাকে আমি দেখে নিব। ব্যাস উনি আসছে দেখা দিতে। শ্বশুরের কথা শুনে মাসি ততক্ষণে বসার ঘরে এসে গেছে। এখানে দাঁড়ালে আমি কাবাব হব, আবার না থাকলে ওরা কাবাব হবে। উপায়ান্তর না দেখে শোভনকে দিলাম কল। সব শুনে শোভন বাবার ফোনে কল দিলেন, কিন্তু আমার লাইকার বয় শ্বশুর ঘুরে ফিরে আমাকে কল রিসিভ করতে দিলেন। ওনার জন্য নাস্তা বানাতে ছুটলাম রান্নাঘর। আধা ঘন্টা পর এসে দেখি ঝগড়া তো দূরের কথা, রাগী মাসিটা হেসে গড়াগড়ি যাচ্ছে শ্বশুর মশাইয়ের গল্প শুনে। আর যাই হোক, মন মানসিকতায় মানুষটা মন্দ না। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই ওনার ব্যবহারে। এত সরল সহজত্যাগী মানুষ খুব একটা চোখে পড়ে না। মুহূর্তেই সবাইকে কেমন আপন করে নেয়। সেদিনের মতো গেল সময়। দুদিন থেকে আমিও চলে আসলাম স্বামীর বাড়ি। কিন্তু আমি আসার সাথে সাথে অভিযোগ ও আসা শুরু হলো। এবার তিনি পাশের বাসার গ্লাস ক্রিকেট খেলে ভেঙে ফেলেছেন। আবার তাদের সাথে ঝগড়াও করে এসেছেন। সকাল সকাল ও বাড়ির কাকু আসলো। বৌমা, শোভন কোথায়? কাকু তো অফিসে গেছে। কিছু বলবেন? তোমার শ্বশুরকে বলো ভালো হতে, এত বড় একটা দামড়া বুড়ো এই বয়সে এসে কি শুরু করেছে? কি করেছেন উনি? গিয়ে দেখো জানালার গ্লাসটা ভেঙে কি করেছে। তোমার কাকি ওকে যখন বলতে গেল, ও বলল জরিমানা ওর বাপে দিবে। এসব ছাগলামি হচ্ছে, এখন কি ওর বাপ চিতা থেকে উঠে আসবে? আমি বুঝলাম বাপ বলতে শোভনকে বুঝিয়েছে উনি। কাকু চিন্তা করবেন না, ও বাড়ি আসলে আপনার গ্লাসের দাম দিয়ে দিবে আপনাকে। সেটা তো আমি নিয়েই ছাড়বো, আমার নাম ও মাখন লাল। এক চুলও ছাড় দিব না আমি। কিন্তু ও যে আমার বউকে চোখ মেরেছে, তার কি হবে? কি? আমার শ্বশুর আপনার বউকে চোখ মেরেছে? এই মেয়ে, আমি কি মিথ্যা বলছি? এমন করলে ধরে গনপিটুনি খাওয়াবো, মানুষ তো চিনে নেই এখনো। গজগুজিয়ে চলে গেল উনি, আর আমি কপালে হাত দিয়ে বসলাম। ওরে শ্বশুর রে, আর কত জ্বালাবি তুই? বেলা 12টায় শ্বশুরের বাড়িতে আসার সময় হলো। কানে হেডফোন লাগিয়ে সাইয়া সাইয়া গানে নাচতে নাচতে বাড়ি ঢুকলেন উনি। কাছে এসেই বললেন, হেই মমো, আই মসো হাংরি। লও ঠেলার শের 1.5 টাকা। এতদিন বাংলায় জ্বালাইছে, এখন আবার ইংলিশে উঠে পড়ে লেগেছে। ওনার যে উন্নতি দেখতেছি, কোনোদিন না জানি উন্নতির ঠেলার ঘরে এসে চায়নার ছুন চাং ফুমফাং বলে। কথা না বাড়িয়ে ওনাকে খেতে দিলাম। খাবার টেবিলে বসে শোভনকে বলল, বাবু, আমরা 3টা মানুষ কেমন বেজর বেজর লাগে না? সারাদিনে বৌমা একা ঘরে থাকে, ওরও তো একজন সঙ্গী নিয়ে আসা প্রয়োজন। আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগলো ব্যাপারটায়। উনি নিশ্চয়ই আমাদের বাচ্চার কথা বলতেছেন। যাক, শ্বশুর অন্যদিকে যাই হোক, যাই করুক না কেন, কাজের বেলায় সব ঠিকঠাক, কখন কি করতে হবে সব খেয়াল রাখেন। শোভন কয়েক সেকেন্ড বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, সবে তো অবনী আর আমার বিয়ে হয়েছে 2 মাস হলো। আর কিছুদিন যাক, তারপর না হয় বাচ্চার প্ল্যান করব। তারপর শোনো কি কাণ্ড হলো। শোভনের কথা শোনা মাত্র বেশ তেতিয়ে উঠলেন উনি। কি হার, কয়েকদিন পর বাচ্চার প্ল্যান মানে? এই আমাকে কি তোর বুইরা বেটা মনে হয় যে তুই এখনই নাতি নাতনি দিতে চাস? শোভন ভাবাচেকা খেয়ে বলে, তাহলে? তুমি তো বললে বাবা 3জন থেকে 4জন হতে। শ্বশুর কিছুটা লজ্জা পেয়ে বলল, আজকাল আবার বিছানাটা বড্ড ফাঁকা লাগে রে বাপ। তোর একটা মা হলে মন্দ হয় না। শোভন প্রায় লাফিয়ে উঠল। ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, কাকে পছন্দ হয়েছে বাবা? মেয়ের নাম কি?
মেয়ের বাবা কি করে? বংশ কেমন? তোকে পরে বলবো। দেখিস না অবনী মা আছে, আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। উরি মা, ওনার আবার লজ্জাও আছে। ঢং দেখ আবার কেমন মুখে লজ্জা এনে চলে গেল। রাগে শোভনের কলার চেপে ধরলাম। বাপের বিয়ে দিবি না? খুব শখ বুইড়া বেটার বিয়ে দেওয়ার? এ তোর কখনো লজ্জা লাগে না এসব করতে? খুব প্রশ্রয় দিচ্ছিস দেখি বাপকে। শোভন কিছু না বলে কলারটা ছাড়িয়ে বলল, তোমার স্বামীর প্রয়োজন আছে, আমারও বউ লাগে, তাহলে বাপে একা থাকবে কেন? বাপে যখন বিয়ে চেয়েছে তখন বিয়ে আমি দিবই। এদের বাপ ছেলের কাণ্ডে শেষ হয়ে যাচ্ছি আমি। হে ভগবান, মরণ দাও না কেন আমায়। পরের দিন বিলেকে কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলতেই যাচ্ছিলাম। আমি যাওয়ার আগেই আমার রিয়াক্ট বয় শ্বশুর দৌড়ে গিয়ে দরজা খুললেন। কিন্তু এ কি? এগুলো কি পরেছে উনি? হাফ প্যান্টের উপর শার্টিন করা, তাতে আবার এই গরমে পায়ে কেট সহ মোজা, যেন নার্সারিতে পড়া বেবি উনি। তাতে আবার চুলে জেল লাগিয়ে সব কাঁচা পাকা চুল আসমানে খাড়া করে রাখছে। আমি ওনাকে পর্যালোচনা করার মধ্যেই উনি হাত ধরে একজনকে ভেতরে নিয়ে আসলেন। তেনার আবার সাজের ব্যাপারে কি বলবো। মহিলার 45+ বয়স হবে। এই বয়সে এসে স্কার্ট পরেছে। অবাক হয়ে বললাম, উনি কে বাবা? শ্বশুর মশাই কিছুটা লজ্জা নিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড নন্দু। কি? আপনার গার্লফ্রেন্ড মানে কি? বাবা, আপনি কি এখনো যুবক ছেলেদের মতো রয়েছেন, এই বয়সে প্রেম করে বেড়াচ্ছে? মানুষে জানলে কি বলবে বলুন তো? উনি কিছু না ভেবেই মুখে একটা হাসি এনে বললেন, এই জন্যই তো ঘরে এনেছি বৌমা। মানুষে কিছু দেখেনি, তুমি বরং 2 কাপ চা নিয়ে এসো, আমি একটু নন্দুর সাথে আলাপ করি। আর হ্যাঁ, ঘরে নক করে এসো। ধুম করে দরজা লাগিয়ে চলে গেল। আমি এবার কি করি? যে বয়সে আমার প্রেম করার কথা, আমি প্রেম না করে বিয়ে করলাম, ঠিক তার থেকে 2.5-3 গুণ বয়সে এসে আমার শ্বশুরে প্রেম করছে। যে করেই হোক এই মহিলাকে তাড়াতেই হবে আমার। অনেক ভেবে একটা উপায় পেলাম। রান্নাঘরের জানালা বেয়ে বনবাদালি লতা উঠেছে। বড়া খাবো বলেই গাছটা লাগিয়েছিলাম, এটা যে এত কাজে দিবে ভাবিনি। কয়েকটা পাতা কোমরে গুজে একটা চায়ের কাপে ইচ্ছে মতো জামাল গোটা মিশিয়ে দিলাম। ভাগ্যিস শ্বশুরে চিনি ছাড়া চা খায়। দরজা নক করে ভেতরে যেতেই মহিলা দুহাত সরে বলল, দেখেই বোঝা যায় এতক্ষণ চিপকা চিপকি করেছে, চা দিয়েই 2-3টা পাতা কৌশলে কুচলে দিলাম, ব্যাস পুরো ঘরে পাদের গন্ধ। ভালো করেই জানি রিয়াক্ট বয় শ্বশুরে পাদওয়ালা লোকের থেকে দূরে থাকে। এর মধ্যেই দুজনে নাকে হাত দিয়েছে। আমি বললাম, একই মাসিমা, আপনি পেদে দিলেন, আপনি জানেন না বাবার এসব সহ্য হয় না, ছিছি কি গন্ধ। নাক টিপে বের হলাম ওনাকে কিছু বলতে না দিয়ে। ভদ্রমহিলা কিছু বলতে যাবে এর মধ্যেই জামাল গোটার কাজ শুরু। সত্যি সত্যি পাদ শুরু। পুদ পুদ ঢ্যার ঢ্যার ঢ্যারাস। ব্যাস মহিলা ছুটল বাথরুমে আর শ্বশুর ছুটল ঘরের বাহিরে। নন্দু একবার বের হচ্ছে তো আবার যাচ্ছে বাথরুমের দিকে, কি একটা অবস্থা। এদিকে শ্বশুর বলে, কি হলো বলো তো বৌমা, নন্দু এভাবে ছুটছে কেন? কি আর হবে বলুন বাবা, বয়স্ক মহিলা তো বোধহয় কোষ্ঠকাঠিন্য রোগী। কি পাদে রে বাবা, সে যাক গে বাবা, আমার কিন্তু ওনাকে বেশ মনে ধরেছে, আমার কোন আপত্তি নেই। না না বৌমা, এমন বাঁধুনি মেয়েকে তো, ছি ছি ছি, ক্যান্সেল। সেদিন মহিলাকে তাড়াতে পেরে আমি তো বেজায় খুশি। আহা কি খেল দেখালি রে অবনী। এর মধ্যে শ্বশুরে ছ্যাঁকা খেয়ে ফেসবুকে পোস্ট করলো, বহুদিন ঘুরে বহু যাচাই বাছাই করে। যদিও খুঁজিলাম তারে, দিন শেষে দেখি দুর্গন্ধযুক্ত। সে মহিলাও পাদ মারে। পোস্টটা পড়ে বিছানাতে গড়াগড়ি খাচ্ছি, কি কবিতা বানিয়েছে মাইরি। কমেন্টে আবার বলেছে, গাইস তোমাদের জানাশোনা ভালো পাত্রী থাকলে জানাইও।
খুব তাড়াতাড়ি তোমাদের বৌদি উপহার দিব। আরেকটা কমেন্টে, তোমরা আমাকে মেয়ে উপহার দাও, আমি তোমাদের বৌদি উপহার দিব। পাশে থাকলে পাশে পাবা, একটা কথা আছে না? হায় রে শ্বশুর, তোরে আর কি বলি। দু চিন্তায় আমার প্রাণ যায় যায়। রাতে খাবার টেবিলে বলে বলল, অবনীমা, আমি কিন্তু জানি তুমি কি করেছ। কিছু না বুঝে জিজ্ঞেস করলাম, কি করেছি বাবা? আমি কিন্তু বনবাদালি পাতা পেয়েছি। শোভন কিছু না বুঝে প্রশ্ন করলো, কি হয়েছে? অফিস থেকে আসার পর পরই খেতে দেওয়ার কারণে ওকে আর বলা হয়নি কি হয়েছে। আর বলেও বা কি যে, বাপ দুলালি ছেলে, একে তো আটকানো মুশকিল, উল্টো আমাকেই দোষ দিবে। শ্বশুর মশাই শোভনের কথা এড়িয়ে বলল, বৌমা, তোমার মা তো একা, তাই না? সে কিন্তু বেশ সুন্দরী আছে, এখনো বয়স বোঝাই যায় না। এই রে আবার আমাকে নিয়ে টানাটানি শুরু করেছে দেখি। যে জ্যামনা বুড়া, তাতে যে আমার মাকে পটাবে না তার কোন গ্যারান্টি নাই। দেখুন বাবা, আপনি আর যাই করুন না কেন, আমার মাকে টানবেন না এর মধ্যে। আহা, আমি তো এখনো কিছু বলিনি বৌমা। ওনার সাথে কথা বাড়ালাম না। আজকে আর যাই হোক না কেন, শোভনকে ছাড় দিব না কিছুতেই। ঘরে চলে গেলাম লাগে। মেজাজ সপ্তমে আছে, মাকে দিলাম ফোন। মা রিসিভ করতে। খুব তো বলেছিলে বাপে যা করে করুক। ফেসবুক আছে তো কি হয়েছে, শোভন তো ভালো, ওকেই বিয়ে করতে হবে। এবার আসো তুমিও দিশুর বউ হয়ে। কি যা তা বলছিস বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতেছ না তাই না? তোমার রূপের প্রশংসা করতেছে বুড়ায়। আবার জিজ্ঞেসও করলো তুমি একা কিনা। আজ তো জিজ্ঞেস করেছে, কাল যখন তোমাকে সরাসরি বলবে। আমারও বউ নাই, তোমারও বর নাই। চল এবার সংসার করে খাই, তারপর বুঝবে। মা বলল, আরে চুপ কর তো, যা তা বলে যাচ্ছে। আর তাছাড়া সে আমার রূপের প্রশংসা করেছে, তাতে তোরা তো জলে কেন? বিয়ে তো ঠিকই বলেছে, আমি তো এখনো অনেক সুন্দরী, তোর মা বলে আমাকে মনেই হয় না। অবাক হয়ে বললাম, মা বলে মনে হয় না? তো কি মনে হয়? কেন দিদি? জানিস তো, আমাকে অনেকেই বলেছে আমরা দুজন বোন। না না, আর কিছু বলার নাই, আমার মাও লুচ্ছি হয়ে গেছে, একে নিশ্চয়ই দিশুর ভূতে ধরেছে, তা না হলে আমার সহজ সরল মায় এমন কথা বলে। সব দোষ শোভনের। শোভনের বাচ্চা, শোভনের ধরে যে আজ কি করি আমি, খালি ঘরে আয় আজ। আধা ঘন্টা পরে শোভনের ঘরে আগমন। জানি না এতক্ষণ বাপ বেটায় কি ফুসফুস করেছে। এই মানুষটার 12টা আমি সব সময় বাজাতে চাই, কিন্তু পারি না। উল্টো আমাকেই চুপ করিয়ে রাখে। আজ পেয়েছি সুযোগ, দেখি কতটা কি করা যায়। গুটি গুটি পায়ের ঘরে ঢুকলেন সাহেব। আরে জান, তুমি এমন ভাবে ভয় আসছো কেন? ভয় কই না তো, দেখে তো মনে হয় আজ শিয়াল সিংহের ঘরে রয়। ধুর, কি যে বলো না তুমি। আমি কিছু করেছি নাকি যে ভয় পাবো? দরজাটা লাগায় দিয়ে বললাম, ঠিকই বলেছিস, তুই তো কিছুই করিস নাই, তুই কেন ভয় পাবি? আয় জান, আমার কাছে আয়। তুই তুকারি করছো কেন? বেশ ভয় তুতলিয়ে বলল শোভন। এ মাথায় তো আমি আমার জানের সাথে তুই তুকারি করছি কেন? সরি জান। কাছে আসো। শোভন দুপা পিছিয়ে বলল, না। আমি একটু এগিয়ে বললাম, আহা, আসই না, আমি বাথরুমে যাব। হঠাৎ করে ওনার নাকি বাথরুম পেয়েছে। বাধা না দিয়ে যেতে দিলাম। যাক, না গিয়ে দেখুক কত ধানে কত চাল। ও যেতেই বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিলাম, আর অপেক্ষা করতে লাগলাম কতক্ষণে বোম ফাটে। রুমের মধ্যে এটা বাথরুম হওয়ায় নিশ্চিতে বসে রইলাম, পাজি শোভনের চিৎকার এই 2 রুম বেয়ে বাইরে আর বের হবে না। 5 মিনিট পর শোভন দরজা ধাক্কাচ্ছে, সাথে সমান তালে চিৎকার, অবনী দরজা খুলো। গ্যালারি আমার সব গেল।
আমি তো জানি বাচ্চাধন আপনার কি গেছে, কিন্তু এত সহজে তো ছাড় দিতে নাই। আর একটু বুঝো, আমার সাথে পাঙ্গা নিলে কি হয়। না বোঝার ভান করে বললাম। সে কি জান কি গেল? এই বাথরুমে আবার জিন পড়িয়াছে নাকি? দেখো, ওরে ডাকলেও কিন্তু যাবে না তুমি, শুধু আমার। ফাইলামি না করে দরজা খুলো। আমার পেছনে গেল রে ভগবান! কি সর্বনাশ! সবকিছু ছেড়ে তোমার পেছনে নিয়ে টানাটানি করছে। এই খবরদার বলে দিচ্ছি, কাউকে পেছনে দিবে না তোমার। ফাইলামি করছো না? দরজা খুলো আগে, তারপর দেখাচ্ছি। সে কি রে, শ্বশুরের বাচ্চা শোভন, তুমি আমায় থ্রেট দিচ্ছ? দরজাটা খুলো না, আমার খুব জ্বলছে। জ্বলছে? সে কি, ওখানে আগুন ধরলেও কি করে? ট্যাবটা ছেড়ে দাও, আমি ফায়ার সার্ভিসে কল দিচ্ছি। এবার বেশ রেগে গিয়ে বলল, বদনার মধ্যে মরিচ রেখেছো, আবার তামাশা করছো? ও তাই বলো? এভাবে আগে বললেই তো হতো, আমি তাহলে চিনি দিতাম। এই ফাজলামো রাখবে কি? আমি কি মরিচ খেয়েছি যে চিনি দিবে তুমি? দেখো, আমি বুঝে গেছি কেন এমন করছো। আমি কথা দিচ্ছি আর প্রশ্রয় দিব না বাবাকে। এবার দরজাটা খোলো, খুব ধরেছে রে, মরেই যাব। আগে ভালো করে কথা দাও, তুমি বাবার ব্যাপারে আর কোন কিছুতে প্রশ্রয় দিবে না, তারপর খুলে দিচ্ছি। আমি প্রমিস করতেছি আর করব না। লক্ষ্মী বউ, আমার দরজাটা খোলো। দরজাটা খুলতেই ল্যাংটো অবস্থায় ঘরে চলে আসলো শোভন। এতক্ষণ মরিচের জ্বালায় পেছনে লাল করে ফেলেছে। ওকে বিছানায় বসায় ড্রয়ারের দিকে গেলাম জেল নিয়ে আসতে। পরের দিন কাকতালীয়ভাবে শ্বশুর আর বাড়াবাড়ি করল না। দিনটা নিশ্চিন্তে কাটিয়ে দিলাম, যা কাজ একটু শান্তি পাওয়া গেল। এর মধ্যে ফরগেটেন পাসওয়ার্ড দিয়ে শ্বশুরের আইডিটা আমার ফোনে লগ ইন করলাম। পাসওয়ার্ড চেঞ্জ করার পর ডিঅ্যাক্টিভ করলাম আইডিটা। এটার জন্যই এত কিছু। এবার না থাকবে বাসায়, না বাজবে বাঁশুরি, মরার শ্বশুর দিয়ে এবার কত রিয়েক্ট দিবি। ঘন্টা দুই পরে শ্বশুর দৌড়ে বাড়িতে আসলো। হাঁফাতে হাঁফাতে বলল, বৌমা, আমার মোবাইলটা দেখো তো, কি যেন হলো, আইডিটা খুঁজে পাচ্ছি না। ওনাকে দেখায় দেখায় আমি বেশ কিছুক্ষণ মোবাইল টিপাটিপি করলাম, আর তারপর বললাম, এ বাবা, বাবা, আপনার আইডিটা তো হ্যাক হয়ে গেছে। হ্যাকারের নাম্বার পাসওয়ার্ড সব চেঞ্জ করেছে, আবার আইডিও ডিএক্টিভ করেছে। কি আমার আইডিতে শকুনের চোখ? আমি অভিশাপ দিচ্ছি ওকে, ওর বাচ্চা যেন খচ্চরের খচ্চর হয়। দিন রাত যেন জ্বালিয়ে মারে মরার হ্যাকারকে। চমকে উঠলাম আমি। এই কেমন তর অভিশাপ! একটা খচ্চর শ্বশুরকে নিয়ে সামাল দিতে পারছি না, তার উপর আরেকটা খচ্চর বাচ্চা। ও ভগবান, আমারে উঠায় নাও, এই শ্বশুর নামের অসুর আমারে আর শান্তিতে থাকতে দিবে না বুঝি। যাই হোক, উনি মনমরা হয়ে ফোনটা নিয়ে রুমে চলে গেল। আমি বেশ নিশ্চিন্ত হলাম, এই ফেসবুকের পেইনটা থেকে মুক্তি তো মিলল। মনের খুশিতে সবার পছন্দ মতো রান্না করলাম, আর ভাবলাম এই বুদ্ধিটা আমার আগে কেন আসলো না মাথায়। সুখ জিনিসটা অল্পের জন্যে হয়, কথায় আছে না? আমার ক্ষেত্রেও তাই। রাত হতে না হতেই এর প্রমাণ আমার হাতে এসে গেল। শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখতেছিলাম, এর মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশনে চলে আসলো। স্ক্রিনে নামটা ভাসতেই আমি তাজ্জব বনে, এটা কি? মামাস প্রিন্স রিয়েক্টর দিশু। মরার শ্বশুরে আবার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে, আর নামটার প্রশংসা কি আর করব। ভেতরে গেলাম দেখার জন্য এই অল্প সময় কি কেচ্ছালাপ করেছেন উনি। প্রথম বায়োতেই চোখ পড়ল। গাইস, আমার আগের আইডিতে শকুনের নজর পড়েছে, প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট। বা কি লিখেছেন! দুহাত ভর্তি করে তালি দিতে ইচ্ছে করছে। পরের লেখায় চোখ বুলালাম, এখানে লিখেছে, পাশে থাকলে পাশে পাবা। ইজি বাপের বিজি পোলা, কিউট বয়, লাভার বয়, রিয়াক্ট বয়। সুন্দরী মেয়েরা নতুন অ্যাকাউন্ট ঝুলায় রেখো না। সর্বশেষ যেটা চোখে পড়ল সেটা হচ্ছে প্রোফাইল পিকচার। 2 হাত বাড়িয়ে ক্যাপশনে লিখেছে, এত হাত ধরার অধিকার শুধু তোমার হে বালিকা।
আর কিছু পড়ার মতো অবস্থা নেই, মাথা ভনভন করছে, এরে কি বলবো আমি। বিকেলে ঘরের সব কাজ সেরে বসলাম টিভি দেখতে, এর মধ্যে শ্বশুর এসে হাজির। চুপচাপ থাকতে দেখে প্রশ্ন করলাম, বাবা কিছু বলবে? উনি এদিক সেদিকে চেয়ে মিনমিনে গলায় বলল, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করনি, এটা বলতে এসেছো? কেন অ্যাকসেপ্ট করব তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট? কেন করব বলো? আমি কি তোমার ফ্রেন্ড লাগি? কখনো শুনেছ ফ্রেন্ড লিস্টে বৌমাকে রেখে শ্বশুর এমন বাদরামি করে রেড়ায়? আসলে তোমায় বলবো কি, সব দোষ তো তোমার মায়ের, সেই তোমাকে শাসন করেনি বলেই এমন বাদর ছেলে হয়েছ। এক গাদা ঝাড়ি মারার পর ভাবলাম উনি এবার একটু থামবে, কিন্তু না, তাকিয়ে দেখি মুখা করে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই বলল, আরে আমার তো এমনি বৌমা চাই। এতদিন তোমার এই রুদ্র মূর্তিটা তুমি কোথায় লুকিয়েছিলে মা? রাগ দেখিয়ে বললাম, এমন মা চাই না। কত ধানে কত চাল বুঝবে, এখন থেকে আরেকবার যদি কোন বাদরামি দেখি তো। শ্বশুর দেখি খুশি মনে বাইরে চলে গেল। রাতে শুয়ে শুয়ে ভিডিও দেখতেছি, এর মধ্যে শ্বশুর ইনবক্সে একটা লিংক পাঠিয়ে দিল। ক্লিক করতেই একটা ভিডিও পেলাম। সেখানে দেখি শ্বশুরে মিউজিক ভিডিও ছেড়েছে একটা 18-20 বয়সী মেয়ের সাথে। উনি ধেই ধেই করে নাচতেছেন আর সাথে গান বাজতেছে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। চুল কয়ডা পাইকা গেছে বাতাসে। গান নাচ শেষ হয়ে স্ক্রিনে ভেসে উঠল কয়েকটা লেখা, যেগুলো ছিল, প্লিজ ফেরেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। সুন্দরীরা একটা লাইকে একটা চুমা। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকুন আমার সঙ্গে সিঙ্গেল বয় দিশু। বাহ, এতদিন ছিল রিয়াক্ট বয়, উনি আবার এখন সিঙ্গেল বয় হয়ে গেছে। আজ কেন জানি এর সহ্য হলো না আমার, বাড়িতে আসতেই বললাম। একটা ছোট বাচ্চাও মান সম্মান বোঝে, কোনটা উচিত আর কোনটা অনুচিত এই জ্ঞানটাও তাদের আছে, কিন্তু আপনি তো দেখছি মাত্রা ছাড়িয়ে গেছেন। এতটাই নির্বোধ আপনি যে নিজের মান সম্মানের সঙ্গে সঙ্গে নিজের ছেলে আর ছেলে বউয়ের মান সম্মানটাও ধুলোতে মিশিয়ে দিতে দুবার ভাবেন না। আচ্ছা, এত নির্লজ্জ কেন আপনি? হ্যাঁ, যদি মেয়ে নিয়ে ঘোরাঘুরি করারই দরকার হয় তাহলে ইয়াং বয়সে বিয়ে কেন করলেন না আপনি? যত রাগ ঝাড়ছি ততই যেন রাগ বেড়ে যাচ্ছে আমার। জানি না কি হয়েছে, আমি কোনভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি ওই সময়টা। উনি শুধু চুপচাপ কথাগুলো শুনে ঘরে চলে গেল। দুদিন কেটে গেছে, এর মধ্যে ওনার এরকম ফাইজলামি মার্কা কায়দায় চোখে পড়ল না আমার। আমিও বেশ নিশ্চিতে হাফ ছেড়ে বাঁচলাম। এমনিতেই যে সম্মানহানিমূলক কাজগুলো করেছে সেখান থেকে রেহাই পাওয়ার উপায় নাই, তার উপর একের পর এক কাণ্ড ঘটিয়ে যাচ্ছিল। আমি একদিকে খুশি হলে কেন জানি আর একদিকে খুশি হতে পারলাম না। শুরু থেকে যে হাস্যরসাত্মক শ্বশুরকে দেখেছি তার সাথে এই গম্ভীর শ্বশুর মশাইকে নিতে পারছিলাম না। বারবার গিল্টি ফিল হচ্ছে, আমি কোন ভুল করলাম না তো। ইতিমধ্যে ওনার আইডিটা সার্চ করে দেখেছি, সেটা পেলাম না, সম্ভবত ডিলিট করে দিয়েছে। রাতে শোভন কাছে আসলো, ধীর গলায় জিজ্ঞেস করলো, অবনী বাবাকে কিছু বলেছ তুমি? হঠাৎ এ প্রশ্ন কেন তোমার? শোভন বেশ গম্ভীর গলায় বলল, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। হুম বলেছি। কি বলেছ? যা যা বলা লাগে বলেছি। উনি সব কিছুরই সীমা ছাড়িয়ে গেছেন, আর দৌড়াউড়ি ভালো নয় শোভন, কাউকে না কাউকে তো ডানাটা কাটতেই হতো। আর তাছাড়া তোমাকে অনেকবার বলেছি এই ব্যাপারে, কিন্তু তুমি কানে নাওনি। সংসারটা তো আমার, তার আমাকেই ভাবতে হবে কিসে ভালো আর কিসে মন্দ। কথা শেষ হতে না হতেই একটা থাপ্পড় এসে পড়ল গালে। সংসারটা শুধু একা তোমার নয় অবনী, সবার আগে এই সংসারটা আমার বাবার। আমি আমার বাবাকে চিনি, খুব বেশি আঘাত না পেলে উনি এমন করে চুপ হয়ে যাওয়ার মানুষ নয়। নিশ্চয়ই তুমি লাগাম ছাড়া কথা বলেছ ওনাকে। শোভন আরও কিছু বলতে গিয়ে চুপ হয়ে যায়, চুপচাপ বসে থাকে খাটের ওপর। যেই মানুষটা কখনো রাগ করে আমার সাথে কথা বলেনি, আজকে সেই মানুষটা থাপ্পড় মেরেছে, ব্যাপারটা অনেক ভাবালো আমাকে। নিশ্চয়ই এর মধ্যে অন্য কিছু রয়েছে। নিজের গিল্টি ফিল থেকে শোভনকে সরি বললাম আর বাবাকে সরি বলার জন্য পা বাড়ালাম। এর মধ্যে শোভন ডেকে ওর কাছে আমাকে বসালো। তুমি কি জানো কেন আমি বাবাকে এত সাপোর্ট করি এই ব্যাপারগুলোতে?
মাথা নাড়িয়ে না বললাম ওকে। আমার বাবা বালিকাল কি সেটাই জানে না অবনী। জন্মের 3 বছর পর পরই তার মা মারা যায়। ছোট এই ছেলেটাকে দেখার জন্য দাদু আরেকটা বিয়ে করে। সেই মা বাবাকে আদর যত্ন করেছে ঠিক ততদিন, যতদিন তার একটা সন্তান হয়নি। সারাদিনের যত কাজ থাকে একটা বাড়িতে এসে সব কাজ করতে হয়েছে আমার বাবাকে। স্কুলে যাওয়ার সময় বের করার জন্য মধ্যে রাতেও ঘরের কাজ করে গেছেন তিনি। ওই সময় ওনার সৎ ভাই বোন খেলাধুলা করতো আর বাবা কাজের ফাঁকে সেটা মন দিয়ে দেখত। চাইলে উনি কখনো সেই খেলায় অংশ নিতে পারেননি, পাছে সৎ মায়ের সেটা দেখে পিঠে আরো দুটো মারের দাগ বাড়িয়ে দেয় সেই ভয়ে। কোন রকমে পড়াশোনাটা শেষ করে একটা জব পায় ভেবেছিল এই বুঝি ভাগ্যে পরিবর্তন হলো, কিন্তু দেখো নিয়তি যাকে সুখ দেয় না তার কি সাধ্যে সুখ পাওয়ার। বাবাকে আর আমাকে রেখে আমার মাও চলে গেল না ফেরার দেশে। আমার বাবা তবু কিছু সময় পেয়েছে তার মাকে, কিন্তু আমার সেই সুযোগটাও হয়নি। পাছে আমার উপরও একই রকম অত্যাচার হয় সেই ভয়ে বাবা আর বিয়েই করল না। কি করেনি এই মানুষটা আমার জন্য? দুধের একটা বাচ্চাকে নিয়ে সারাদিন অফিস করা, পিঠের মধ্যে কাপড় দিয়ে আমাকে বেঁধে রান্না করা, কাপড় ধোয়া, ঘর মোছা কি করেনি সে? সৎ মায়ের মধ্যে বাল্যকাল আর কৈশোর গেল। যুবা কালটা ছেলের জন্য হারালো এত কিছুর পরও, কিন্তু কখনো ক্ষোভ প্রকাশ করেনি, হাসি মুখে খটাকে সয়ে গেছে। আজ সেই বাবা এই বয়সে এসে তার বাল্যকালটা চেয়েছিলেন আমার কাছে, আর আমি সেটা দিতে পারলাম না। ব্যর্থ আমি, সন্তান হওয়ার যোগ্য নই তার। শোভনের চোখে জল। ওকে হয়তো কিছু বলা উচিত আমার, কিন্তু আমি বলতে পারলাম না। সোজা ছুটলাম শ্বশুর মশাইয়ের ঘরের দিকে। মস্ত বড় ভুল করেছি আমি, এই ভুলের ক্ষমা না হওয়া অবধি শান্তি মিলবে না আর। কিন্তু একই বাবা ঘরে নেই কেন? এই ঘর ও ঘর সবখানেই খুঁজলাম, কোথাও পেলাম না তাকে। বুকের ভেতরটা কেমন যেন ডাকছে, কিছু হলো না তো আবার? সারা বাড়ি ধরে বাবাকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও নেই। ওনাকে খুঁজে না পাওয়ার যন্ত্রণা যেন আরো দ্বিগুণ যন্ত্রণায় আমাকে জর্জরিত করছে। কোথাও না পেয়ে দৌড়ে গেলাম শোভনের কাছে, ওকে বাহিরে পাঠিয়ে দিলাম বাবাকে খুঁজতে। এক পর্যায়ে ছুটে গেলাম বাবার রুমে। ঘরের আলোটা আর সহ্য হচ্ছে না, ওটাকে নিভায় বসে পড়লাম বিছানার পাশে ফ্লোরে। হঠাৎ দেখি হালকা আলো ভেসে আসছে খাটের ভেতর থেকে। ভয় পেয়ে তড়িঘড়ি লাইটটা অন করলাম। খাটের নিচে তাকাতেই আমার চক্ষু চড়ক গাছ। খাটের তলা থেকে বেরিয়ে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে মিস্টার রিয়াক বয় দিশু। আমি ওনাকে ঠিক কি বলবো বুঝে উঠতে পারছি না। ওনাকে বললাম, দেখি ফোনটা আপনার। ছোট বাচ্চার মতো পিছনে ফোন লুকিয়ে বলল, আমার ফোনে কিছু নাই মা। হ্যাঁ কিছু নাই, সে তো দেখতেই পাচ্ছি আমি। কিছু না থাকাতেই যেভাবে খাটের তলায় মোবাইল টিপাটিপি করতেছেন, কিছু থাকাতেই যে কোথায় লুকিয়ে করতে তা ভগবানই জানে। তখন তো আপনার টিকিটাও খুঁজে পেতাম না বাবা। দেখি ফোনটা দিন। পড়েই ছোট বাচ্চার মতো মুখটা করে আস্তে আস্তে ফোনটা এগিয়ে দিলেন। আমি আরাম করে বিছানায় বসে ফোনটা চেক করতেছি। এর মধ্যে অবশ্য শোভনকেও ফোন করে বলে দিলাম বাবাকে পাওয়া গেছে। ফেসবুকে ঢুকতেই দেখি গাদা গাদা মেসেজ ভিড় করতেছে। আমি সেদিকে না গিয়ে সোজা প্রোফাইলে ঢুকে গেলাম। আরে ব্যাস, এত আগের গুলার থেকে সুন্দর নামের আইডি। প্রিন্স দাস। জি বাংলায় একটা সিরিয়াল আছে যেটা শুনেছিলাম, নায়িকার নাম জগদ্ধাত্রী থেকে জ্যাস। আর আমার বাড়িতে এই শ্বশুর আছে যার নামে দীনেশ থেকে দাস। প্রোফাইলে দেওয়া ছবিটাও হয় একেবারে ঝাক্কাসালি মার্কা। একটা ইয়াং ছেলের ছবি দিয়ে রাখছে, যে আমি কোনভাবেই বুঝতে না পারি এটা কার আইডি। এসব পর্যালোচনা করছি আর ওনার দিকে চোখ বুলাচ্ছি। সর্বশেষ পোস্টে গেলাম, এখানে আবার নিজের ছবি দেওয়ার সাথে ক্যাপশন, আজকাল যারা চেহারা আর টাকা দেখে ভালোবাসে তারা আসলে ভালোবাসতেই জানে না। ডিয়ার বালিকা, আমাকে ভালোবেসে দেখো, তোমায় মাথায় তুলে রাখবো। যাদের রূপ আর টাকা আছে তারা তো প্লে বয়। সাচ্চা লাচ্ছাও তো রিয়েক্ট দিয়ে যাও। লেখাটা বেশ জোরেই পড়লাম আর তারপর মোটামুটি জোরেই চিৎকার দিয়ে বললাম, এটা কি বাবা? শ্বশুর মশাই এর এক সেকেন্ডও দেরি করলো না, ওরে বাবারে বলেই দে দৌড় অন্য রুমে।
দরজায় ধাক্কাধাক্কি করে বললাম, দরজা খুলুন বাবা। দরজার ওপাশ থেকে উনি সাড়া দিলেন, পাগল নাকি সেধে সেধে মোর দিকে চায়? এবার বেশ রেগেই বললাম, দরজা খুলবেন নাকি মোবাইল ভেঙে দিব? উনি রুমের ভেতর থেকেই বলল, ও সর্বনেশে কাজ কইরো না গো মা, আমার বাপে দাদার জন্মে কেউ টাচ মোবাইল দেখে নাই, বংশে এটাই ঐতিহাসিক প্রথম মোবাইল আমার, তুমি এটা ভাঙবে? ভাঙব না, ঘর থেকে বেরিয়ে আসুন। উনি দরজা খুলতেই ওনার কাছে গেলাম, পায়ের কাছে বসে বললাম, আমায় ক্ষমা করে দাও বাবা। আমি শুধু আমারটাই দেখে গেছি, ভুলেই গিয়েছিলাম আমাদের জীবনে বাবা মায়ের কি অবদান, কিন্তু কি করব বলো, আমার যে বাবা নাই। বুঝবো কি করে বাবারা কত উদার মনের হয়। বাবা নামের মানুষগুলোর প্রতি না আমার কেমন ঘৃণা যোগ হতো। সবসময় নিজের বাবাকে দেখেছিলাম কিভাবে সে আমার মায়ের জায়গায় অন্য এক মেয়েকে বসিয়ে মাকে অবহেলা করত। আমায় ক্ষমা করো বাবা, আমি তোমার বৌমা হয়ে না মা হয়ে থাকতে চাই। আমি জানি তুমি মায়ের স্নেহ পাওনি কখনো। আমায় মা বানিয়ে রাখবে তো বাবা? হাতের মধ্যে এক ফোঁটা অশ্রু এসে পড়ল। বাবা কাঁদছে, তবে এটা যে আনন্দের সেটা বোঝার বাকি রইল না আমার। মাথায় হাত বুলিয়ে বলল, মা বানিয়ে রাখবো কি রে মা? আমি যে প্রথম থেকেই মা মানি তোমাকে। মা না ভাবলে কি আর এত দুষ্টামি করতাম তোমার কাছে? আমি আর কিছু বলতে পারলাম না, মাথা নাড়িয়ে শুধু সায় দিয়ে গেলাম। সময় গড়িয়ে যায় কিভাবে কেউ তার খেয়াল রাখে না, এই বুড়ো বাচ্চাটাকে নিয়ে আমার সময়গুলো সেই দ্রুততায় কেটে গেছে। তবে এই 6 বছরের মধ্যে আমার সেই রিয়েক্ট বয় শ্বশুরের পাল্লা ভারী করে আরেকটা দিশুটু কোলালো করে এসেছে, ওর নাম রেখেছি দিব্যা। এদের দুজনকে নিয়েই আমার জীবন। শ্বশুর যেমন লুচু, ঠিক তেমনি মেয়েটাও হয়েছে লুচ্ছি মার্কা। দেখতে দেখতে ছোট পুত্রিটাও বড় হয়ে গেছে। ভেবেছিলাম মেয়ে হয়েছে, বাঁচলাম, এটা অন্তত জ্বালাবে না, কিন্তু কে শোনে কার কথা। ঘরে বসেছিলাম, এর মধ্যেই পাশের বাড়ির যা এসে হাজির। মেয়েকে কি পেটে থাকা অবস্থাতেই ট্রেনিং দিয়েছ অবনি? এইসব কি বলছো দিদি? উনি বেশ ঝামটা মেরে বলল, কি বলছি কি, তার আগে আমার ছেলেটাকে দেখো, তোমায় মেয়ে কামড় দিয়ে কি করেছে? শুধু কামড় দিয়েই ক্ষান্ত হয়নি, মুখটা চিপে ধরে আবার বলে, আজ থেকে তোরে বুক করলাম। আমি বাচ্চাটার গালের দিকে তাকালাম, সত্যিই তো কামড়ের দাগ বেশ গভীর করে কামড়ে দিয়েছে, কিন্তু এই বুক করাটা আবার কি? দিব্যাকে ডাকতেই ও গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। ওকে জিজ্ঞেস করতেই বলে, দাদুই তো বলেছে যাকে ভালো লাগবে তাকে কামড় দিতে। মা, আমার ওকে ভালো লেগেছে, আমি ওরে বিয়ে করবো, তাই কামড়ে বুক করেছি। দেখেছো, আগেই বলিনি মেয়েকে পেটেই শিখিয়ে নিয়েছে, এবার হলো তো তার প্রমাণ। মহিলার কথা শেষ না হতেই আরেকজনের আগমন। ইনিও পাশের বাসার। এলাকায় নতুন এসেছে তার মাকে নিয়ে। মহিলার আবার হাজবেন্ড নাই। এই বয়সেও ভীষণ সুন্দরী তিনি, যৌবনে যে অনেক সুন্দরী ছিল সেটা বোঝাই যায়। এনার নালিশটাও শুনতে বসলাম। ভদ্রমহিলা নাকি পার্কে বসেছিল, এই সময় তার ছবি তুলে সেই ছবি ফেসবুকে দিয়ে নাকি উল্টো পাল্টা ক্যাপশন লিখেছে শ্বশুর। তড়িঘড়ি করে ডাটা অন করলাম। আসলেই তাই। এমনভাবে ছবিটা উঠিয়েছে বোঝার উপায় নাই এটা চুরি করে তোলা ছবি। যদিও দেখা যাচ্ছে এটা সেলফি, কিন্তু আদৌ এটা সেলফি নয়। এক চোখ টিপ দিয়ে সাথে জিহ্বায় কামড়িয়ে ফটো উঠিয়েছে, খানিকটা ফেসবুকে থাকা ছাবলামো ইমোজির মতো। ক্যাপশনে লেখা, মাই কাল সাপ। কোনোভাবেই এদের শ্বাস করবেন না গায়েস। তেনারা সুন্দরী দর্শনে, কিন্তু ভিতরে বহু বিষের বসবাস। যাই হোক, অনেকদিন পরেই দেখা, কেমন আছো সুন্দরী? বুঝতে অসুবিধা হলো না, ইনি প্রাক্তন ছিলেন শ্রদ্ধেয় শ্বশুরের। কোনোরকম ভুজন ভাজন দিয়ে সবাইকে পাঠিয়ে দিলাম। এর মধ্যেই আবার আরেকজনের আগমন, বেশ গরম মাথায় আসছেন মহিলা, জানি না এনাকে নিয়ে আবার শ্বশুরে কি করেছে। মাথায় হাত দিয়ে বসলাম। শ্বশুর রে, আর কত জ্বালাবি তুই? সমাপ্ত। নোট, আমাদের অনেকের ঘরের এমন শ্বশুর শাশুড়ি আছে যারা পুরোপুরি রিয়েক্ট বয় দিশুর মতো না হলে কিছুটা হয়তো।
বৃদ্ধ বয়সটায় আমরা কেউ তাদের কাছে ঘেঁষতে বা দুদণ্ড কথা বলতে যাই না, ফলস্বরূপ তারা একাকিত্ব নিয়ে বাঁচে। সবাই পারে না একা একাই আনন্দ নিয়ে বাঁচতে। এই লেখাটায় আমার তেমন কিছু মেসেজ নেই, কিন্তু তারপরও একটা কথাই বলবো, তারা যেমন আমাদের বাবা মা, আমরাও যেন তাদের একই রকম ভাবে বাবা মা হতে পারি, আগলে যেন রাখতে পারি যেভাবে আমাদের রাখেন তারা। লেখাটা আমি গুছিয়ে লিখতে চেয়েও পারলাম না, এর জন্য ক্ষমাপ্রার্থী সবার কাছে।